নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার করণীয় কি। আমাদের বন্ধু সাংবাদিক বিবিসির শুভজ্যোতি ঘোষ সম্প্রতি একটি প্রতিবেদনে সুন্দর একটি কথা লিখেছেন। তিনি লিখেছেন যে বাংলাদেশকে এখনো গোটা দুনিয়া মূলত ব্যাটলিং বেগমদের দেশ বলে জানেন। অর্থাৎ শেখ হাসিনা এবং খালেদা জিয়া তাদের যে রাজনৈতিক লড়াই, এই লড়াইয়ের ক্ষেত্র হিসেবেই বাংলাদেশকে বাংলাদেশের বাইরের মানুষ জানেন। ভারতে এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিবিদ বলতে, সাম্প্রতিক কালের রাজনীতিবিদ বলতে খালেদা জিয়া এবং শেখ হাসিনাকেই মানুষ চেনেন। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ফলে তার নামও মানুষ জানেন। কিন্তু রাজনীতির লোক বলতে হাসিনা এবং খালেদা, এবং তাদের মধ্যে যে সাপে নেউলের সম্পর্ক, এ বিষয়েও কিন্তু ভারতীয়রা সকলেই কম বেশি অবগত। আমার আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে তেল জলের সম্পর্ক, অর্থাৎ সাধারণভাবে তো তেল আর জল মেশে না, কিন্তু রাজনীতিতে মেশে। রাজনীতিতেই একমাত্র জায়গা যেখানে তেল জল মেশে। রাজনীতি একমাত্র জায়গা যেটাকে বলা হয় যে অসম্ভবকে সম্ভব করার কৌশল বা কৃতিত্ব, এটা রাজনীতিবিদেরা অনেকটা পারেন, যতটা না অন্য ক্ষেত্রের মানুষ পারেন। এই অসম্ভবটা হচ্ছে যে তেল আর জল, এটাকে তো কোনোভাবেই মেশানো সম্ভব নয়, কিন্তু রাজনীতির ক্ষেত্রে সম্ভব। আমার আজকের বিষয়টি আমি আরেকটু খোলসা করে আপনাদের বলি যে আমি এর আগে একাধিক ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি যে বাংলাদেশের রাজনীতি যেদিকে গড়াচ্ছে, তাতে এই যে তথাকথিত চিরশত্রু বা দুটি পক্ষের মধ্যে করমর্দন, আলিঙ্গন যদি নাও হয়, অন্তত এক সুরে কথা বলা, ময়দানে নামা এবং একে অপরকে খানিকটা জায়গা ছেড়ে দেওয়া, এইটা বোধহয় খুব জরুরি হয়ে পড়েছে। আমি আজকে এই বিষয়টি করছি এই জন্যে যে খালেদা জিয়া তিনি প্রায় 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন এবং তিনি এখন খানিকটা সুস্থ। আশা করা যায় যে দলীয় রাজনীতিতে তিনি একটু একটু করে তার সময় বাড়াবেন। অবশ্যই দৌড়ঝাঁপ করা, মাঠে ময়দানে মিটিং মিছিলে জনসভা করা, পদযাত্রা করা, এগুলি হয়তো তার পক্ষে সম্ভব হবে না, কিন্তু একেবারে যে রাজনীতি থেকে বসে গিয়েছিলেন শারীরিক কারণে, সেখান থেকে হয়তো তিনি খানিকটা সুস্থ হয়ে তিনি খানিকটা তার সক্রিয়তা বাড়াবেন। আমি যেটা আলোচনা করতে চাইছি যে খালেদা জিয়ার এখন করণীয় কি। শুধুমাত্র খালেদা জিয়াই নন, আমি শেখ হাসিনার বিষয়েও একই কথা বলছি যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি ভারতে আছেন, তিনি দেশ ছেড়ে এসছেন। তারও বা দলকে কিভাবে চালিত করা উচিত, কি করণীয়, এই দুটোই আমার আজকের আলোচনার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে গত 5 আগস্টের পর থেকে যেভাবে বইছে রাজনীতির ধারা, যেভাবে প্রবাহিত হচ্ছে, এটা দেখা গিয়েছিল 1975-এর 15ই আগস্টের পরেও। আমরা সকলেই জানি, বাংলাদেশের মানুষ খুব ভালো জানেন যে 15ই আগস্ট 1975 শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে, এটাই শুধুমাত্র ইতিহাসের একমাত্র অধ্যায় নয়। আরো একটি বড় অধ্যায় হচ্ছে যে বাংলাদেশ দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে যাত্রা শুরু করে। যে বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছিল, যে বাংলাদেশে সংখ্যালঘুরা অনেক বেশি নিরাপদ ছিলেন, যে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার রাজনীতিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, প্রগতিশীলতার রাজনীতিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, সেখান থেকে বাংলাদেশ আস্তে 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 অন্যদিকে মোড় নেয়। আবার রাজনীতির একটা সন্ধিক্ষণে এসে সেই বাংলাদেশ আবার ঘুরে এসে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, সংখ্যালঘুদের প্রতি রাষ্ট্রীয় কর্তব্য সাধন, এ সবকিছুই আমরা দেখেছি। কিন্তু 5 আগস্টের পরে আবার একটা অন্যদিকে বাঁক নিয়েছে, অর্থাৎ আবার সংখ্যালঘুরা আক্রান্ত, আবার বাংলাদেশ আক্রান্ত। বাংলাদেশ আক্রান্ত মানে আমি বলতে চাই যে বাংলাদেশ মানে যা, সেটি
মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের যে আদর্শ চেতনা সেগুলি সবই কিন্তু বিপন্ন এই মুহূর্তে। এখন খুব বড় প্রশ্ন যে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে, এটা এখন বাংলাদেশে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেখ হাসিনা তার সর্বশেষ যে ভাষণটি দলের উদ্দেশ্যে ভার্চুয়াল মাধ্যমে দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচন করা হবে না, এই রকমটাই মোহাম্মদ ইউনূসের বাসনা, তিনি এইরকমই আশঙ্কা করছেন এবং তিনি বলেছেন যে হঠাৎ করে একটা যুদ্ধ উন্মাদনা তৈরি করার চেষ্টা হচ্ছে। এমনিতে মোহাম্মদ ইউনূস মাঝে মধ্যেই এই কথাটি নিরাপত্তা বাহিনীর লোকজনদের বলে থাকেন যে আমাদের যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে থাকতে হবে। সম্প্রতি তিনি বলেছেন যে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। হাসিনা মনে করছেন যে এইসব কথাবার্তা বলে শেখ মোহাম্মদ ইউনূস আসলে দেশবাসীকে খানিকটা ভুলিয়ে রাখতে চান এবং এই যুদ্ধ উন্মাদনা তৈরি করে তিনি আসলে নির্বাচনটাকেই পিছিয়ে দিতে চান এবং ক্ষমতায় থাকতে চান। এই কথাটি না বললেও খালেদা জিয়ার দল কিন্তু বিগত কয়েক মাস ধরে এরকম একটি আশঙ্কা নানানভাবে বলার চেষ্টা করছে, যে কারণে তারা ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন চেয়ে একেবারে মরণপণ লড়াইয়ের নানা রকম আভাস ইঙ্গিত দিচ্ছে এবং তারা বলছে যে এখান থেকে, এই দাবি থেকে তারা কিছুতেই সরবে না। তারা চায় যে ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন হোক। মোহাম্মদ ইউনূসের সরকার ঠিক এই জায়গাতে কোনো অবস্থান স্পষ্ট করছে না। তারা একটা সময় সারণী বলেছে যে 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুন, কিন্তু এই নিয়ে অনেক রকম সংশয়, প্রশ্ন, আপত্তি, নানা বিষয় কিন্তু সামনে এসছে, কিন্তু সরকারও তার অবস্থান থেকে সরছে না। বরং নানান রকম সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে যে সরকার আসলে একটা লম্বা ইনিংস থেকে যাওয়ার জন্যই তারা প্রস্তুত হচ্ছে এবং তার ক্ষেত্র তারা প্রস্তুত করছে। অর্থাৎ যে বাংলাদেশে গত বছর 5 আগস্ট গণতন্ত্রের দাবিতে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গণ অভ্যুত্থান হলো, সেই বাংলাদেশে এখন একটি অনির্বাচিত সরকার তারা দীর্ঘদিন তাদের ক্ষমতায় থাকার জন্য নানানভাবে ক্ষেত্র প্রস্তুত করছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপন্ন কারা? আমার যদি রাজনৈতিক বিশ্লেষণ আপনারা গ্রহণ করেন, তাহলে আমি মনে করি যে আওয়ামী লীগের এই মুহূর্তে হারানোর কিছু নেই। তারা অনেক কিছু ইতিমধ্যে হারিয়ে বসে আছে, তাদের বিরাট হারানোর কিছু নেই। 5 আগস্টের পর মনে হয়েছিল যে বিএনপি ক্ষমতায় এলো বলে, কিন্তু এখন বিএনপি বুঝতে পারছে যে সেটা খুব সহজ নয়, বরং তাদের সামনে ক্ষমতায় ফেরার দরজাগুলো একটু 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 করে বন্ধ করা হচ্ছে। গতকাল রবিবার দিন আমি ওয়ালে একটি খবর লিখেছি, আপনারা হয়তো যারা ওয়াল রেগুলার ফলো করেন তারা হয়তো দেখেও থাকবেন যে বাংলাদেশে বিএনপির এই মুহূর্তে অবস্থাটা কি। অবস্থাটা এই রকম, অর্থাৎ খালেদা জিয়া এমন একটা সময় খানিকটা সুস্থ হয়ে দেশে ফিরছেন যখন দেশে বিএনপির নেতা কর্মীরা নিজেদের মধ্যে মারামারি সংঘর্ষে লিপ্ত। 5 আগস্ট 2024 থেকে এবছরের 30শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বিএনপির অনেক নেতা কর্মী খুন হয়েছেন, তার মধ্যে 58 জন খুন হয়েছেন দলেরই খুনিদের হাতে, অর্থাৎ দলীয় সংঘাতে তারা মারা গিয়েছেন 58 জন। এবং আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা নিয়মিত চর্চা করেন তাদের সঙ্গে কথা বলছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এরকম অল্প সময়ের মধ্যে একটি দলীয় অন্তর্ঘাতে 58 জনের প্রাণ চলে যাওয়া, এরকম পরিসংখ্যান, এরকম নজির নেই। এখন বিএনপির এই অবস্থা কেন হয়েছে এটাও আমি একাধিক ভিডিওতে ইতিপূর্বে বলেছি যে আওয়ামী লীগ ময়দানে নেই, অর্থাৎ প্রধান প্রতিপক্ষ ময়দানে নেই। জামাতে ইসলামী আছে, যারা বিএনপির পুরনো বন্ধু, তারা এখন তাদের মধ্যে একটা বৈরিতার সম্পর্ক আছে, কিন্তু জামাতের বিষয় হচ্ছে যে তারা কিন্তু খুব জনপ্রিয় রাজনৈতিক দলের মতো গোটা বাংলাদেশ জুড়ে নেই, তারা কতগুলি পকেটে আছে। স্বভাবতই 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নির্বাচন হয়নি, একথা ঠিক, কিন্তু ক্ষমতার স্তম্ভগুলি, ক্ষমতার গদিগুলি, চেয়ারগুলি কিন্তু বিএনপির নেতা কর্মীদের হাতে চলে গিয়েছে এবং সেই কারণেই দলের মধ্যে ক্ষমতার মধুভাণ্ড নিয়ে কাড়াকাড়ি, মারামারি শুরু হয়েছে, যার কারণে এই 58 জন মানুষ খুন হয়েছেন শুধু দলের হাতে। প্রকৃত খুনের সংখ্যা, অর্থাৎ অন্য দলের সঙ্গে লড়াইয়ে
পুলিশের হাতে, সেনার হাতে মৃত্যুর সংখ্যা ধরলে পরে সংখ্যাটা অনেক বেশি, প্রায় 78-79 মতন। কিন্তু 58 জন যদি নিজের দলের খুনিদের হাতে খুন হয়ে থাকে সেটি ভয়াবহ। এবং তার মুখ্যত কারণ হচ্ছে যে দলের সামনে কোনো প্রতিপক্ষ নেই, অর্থাৎ বিএনপির নেতা কর্মীরা, নিচুতলার নেতা কর্মীরা, তারা যে চাঁদাবাজি করছে, যে সিন্ডিকেটবাজি করছে, তাতে আপত্তি করার, বাধা দেওয়ার কেউ নেই। পরিস্থিতিটা এমন যে তারেক জিয়া তিনি দেশে ফিরে প্রধানমন্ত্রী হননি, মির্জা ফখরুল ইসলাম তিনি মন্ত্রী হননি, আরো যারা যারা প্রথম সারির নেতা, যারা বিএনপি ক্ষমতায় এলে মন্ত্রী হবেন, গুরুত্বপূর্ণ পদে বসবেন, তারা কেউ এই পদে বসেননি। তারা মাঠে ময়দানে লড়াই করছেন। কিন্তু নিচুতলা এবং মাঝারি তলার নেতারা তারা কিন্তু বিভিন্ন পদ পেয়ে গিয়েছেন। কেউ জেলা স্তরে, কেউ উপজেলা স্তরে, কেউ পুরসভার স্তরে, নানান রকম গুরুত্বপূর্ণ পদে তারা বসে গিয়েছেন, অনির্বাচিত। কিন্তু তাদের কথাতেই প্রশাসন চলছে, নিচুতলা চলছে এবং বিপুল টাকার খেলাও চলছে। স্বভাবতই দলের মধ্যেই সংঘাতটা তৈরি হয়েছে। যারা একতরফা লুটতরাজ, চাঁদাবাজি করছে, যারা পাচ্ছে না, তাদের সঙ্গে তাদের বিরোধ হচ্ছে। আবারও বলি, এই বিরোধের মুখ্যত কারণ কিন্তু প্রতিপক্ষ নেই, অর্থাৎ রাজনৈতিক প্রতিপক্ষ সেটা নেই। সেই প্রতিপক্ষ আওয়ামী লীগ, তারা মাঠে ময়দানে সেইভাবে সক্রিয় নয়। তারা বিএনপির এই চাঁদাবাজি, গুন্ডাবাজি, সিন্ডিকেট রাজের মোকাবিলা করার মতো পরিস্থিতিতে তারা নেই। তারা সংখ্যায় আছেন, একথা ঠিক যে আওয়ামী লীগের সাপোর্ট বেস অনেকটাই অক্ষত আছে, সেটা বিভিন্ন সভা, মিটিং, মিছিল থেকে মোটামুটি বোঝা যাচ্ছে। এবং বাংলাদেশের বেশ কিছু সাংবাদিক যারা ইউটিউব চ্যানেল চালান, তারা তাদের মতো করে যে সমীক্ষাগুলি প্রকাশ করছেন, সেখানেও দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ অন্তত যদি নির্বাচন হয় তাহলে তারা একটা বড় শক্তি হিসেবেই সেখানে দেখা দেবে। কিন্তু বিএনপির এই যে অনাচার, অত্যাচার, এগুলি আটকানোর জন্য আওয়ামী লীগ এই মুহূর্তে ময়দানে নেই, তারা সেভাবে ফিরতেও পারেনি। আমি দুটো বিষয় বললাম, একটি বিএনপির সমস্যার কথা বললাম, আরেকটি বললাম দেশের সমস্যার কথা। অর্থাৎ দেশ এমন একটা শক্তির হাতে চলে গিয়েছে যেটা বাংলাদেশের যে আত্মা, বাংলাদেশ মানে যা, তার সম্পূর্ণ বিপরীত একটা পরিস্থিতি এবং বিপরীত একটা শক্তি, যারা বাংলাদেশের চেতনা, আদর্শকে ধ্বংস করতে চায়। এমন একটি, বা মুক্তিযুদ্ধের আদর্শতে যারা বিশ্বাস করে না, যারা মনে করে যে পাকিস্তানই হচ্ছে প্রিয় বন্ধু এবং পারলে পাকিস্তানের সঙ্গে মিশে যেতে পারলে আরো ভালো হয়, এই রকম মানুষ, এই রকম মতাদর্শে বিশ্বাসী লোকেদের হাতে আজকের বাংলাদেশ চালিত হচ্ছে। তাহলে সমস্যা দুটি, একটি বিএনপির নিজস্ব সমস্যা, আরেকটি বিএনপির রাষ্ট্রীয় যে পরিস্থিতি সেই জনিত সমস্যা। যে সমস্যার কারণে নির্বাচন অনিশ্চিত, ফলে বিএনপি নির্বাচন হলে তবেই সে নির্বাচনে জয়লাভের জন্য ঝাঁপাবে এবং হয়তো ক্ষমতায় ফেরার চেষ্টা করবে, কোনো গ্যারান্টি নেই। যত নির্বাচন পিছিয়ে যাবে তত বিএনপির জয়ের সম্ভাবনা আরো কমে আসবে। তার কারণ যত নির্বাচন পিছবে তত এই মারামারি, খাওয়া খাই, এই জিনিসগুলো চলতেই থাকবে। বিএনপি নেতৃত্ব বলছে যে আমরা কিছু কঠোর পদক্ষেপ করেছি, কিন্তু খুব বেশি কঠোর পদক্ষেপ ডানপন্থী দলগুলিতে করা সম্ভব হয় না। তার কারণ এই ধরনের দলগুলি কিন্তু এই তথাকথিত মারদাঙ্গা করা লোকজন, সিন্ডিকেটবাজ, চাঁদাবাজ, এদেরকে বাদ দিয়েও রাজনীতি করা তাদের পক্ষে খুব একটা সম্ভব হয় না। ফলে খুব বেশি লোককে যে দল থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব সেটাও নয়। তার কারণ এই লোকগুলি আবার নির্বাচনের সময়তে লুটতরাজ, ভোট লুটতরাজ বা প্রতিপক্ষের ভোটারদের ভয় দেখানো, এইসব কাজে এই ধরনের লোকেদের প্রয়োজন হয়। ফলে কোনো দলই, বিশেষ করে দক্ষিণপন্থী দলগুলি, এই ধরনের লোকেদের রাতারাতি দল থেকে বহিষ্কার করতে পারে না। ফলে বিএনপি এই মুহূর্তে খুব গুরুতর সমস্যার মধ্যে আছে। ফিরে যাই তেল আর জলের প্রসঙ্গে, যে রাজনীতি হচ্ছে এমন একটা ক্ষেত্র যেখানে তেল আর জল মেশে এবং প্রয়োজনে সেটা করতেও হয়। বাংলাদেশের রাজনীতিতে এর অনেক দৃষ্টান্ত আছে। সাম্প্রতিক দুটি দৃষ্টান্ত হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি একত্রে তারা কিন্তু ময়দানে নেমেছিল। একেবারে যৌথ কর্মসূচি হয়েছিল এমনটা হয়তো নয়, কিন্তু একই সময়তে তারা
একটা শক্তির বিরুদ্ধে লড়াইতে নেমেছিল নির্বাচনের দাবিতে, অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে। এই আন্দোলনের ঘটনা আছে। আর 9-এর দশকে হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে, স্বৈর শাসনের অবসান চেয়ে খালেদা জিয়া, শেখ হাসিনা পাশাপাশি হেঁটেছিলেন, মিটিং মিছিল করেছিলেন, এ দৃষ্টান্তও আছে। স্বভাবতই রাজনীতিতে এই রকম পরিস্থিতি ঘুরে ফিরে আসে। খালেদা জিয়া তার, আমার মতে তার এই মুহূর্তে সবচেয়ে করণীয় সেটি হচ্ছে যে তার দলের লোকেরা যেভাবে আওয়ামী লীগকে দেখলে পরেই তেড়ে ফুরে আসছে, এইটা থেকে দলকে বিরত করাটাই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে আমার অন্তত মনে হয়। অর্থাৎ আওয়ামী লীগকে যদি খানিকটা স্পেস দেওয়া যায় এবং তারাও যদি ইউনূস সরকারের বিরুদ্ধে একেবারে কোমর বেঁধে নামতে পারে, তাহলে বিএনপি একটি সমস্যা থেকে মুক্তি পেতে পারে। সেটি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই অনিশ্চয়তা থেকে দেশকে তারা মুক্ত করতে পারে। ইউনূস সরকার যদি দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক শক্তি যদি ময়দানে নেমে পড়ে যে ভোট করাতেই হবে, তাহলে কিন্তু এই অনির্বাচিত সরকারের পক্ষে ক্ষমতা ধরে রাখা মোটেই সহজ হবে না, যথেষ্ট কঠিন হবে। এমনকি তাদের পাশে কোনো বৈদেশিক শক্তি দাঁড়িয়ে গেলেও তারা দেশে তাদের ইনিংস দীর্ঘায়িত করতে পারবে না। প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়ার দল শেখ হাসিনার দলকে এই সুযোগ দেবে কিনা, এটাই হচ্ছে মৌলিক প্রশ্ন। অনেক সময় হয় যে শত্রুর সঙ্গে হাত মেলাতে হয়। এই মুহূর্তে আওয়ামী লীগের সঙ্গে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের যে সম্পর্ক, আবার ততটা তিক্ত সম্পর্ক না হলেও বিএনপির সঙ্গে সম্পর্কটা কিন্তু মোটেই ভালো নয়, এবং যত দিন গড়াচ্ছে তত বিএনপি বুঝতে পারছে যে তারাও এই সরকারের নিশানায় পুরোদস্তুর আছে। স্বভাবতই আওয়ামী লীগকে যদি ময়দানে তারা ফিরতে দেয়, তাহলে অন্তত নির্বাচনকে নিশ্চিত করা যায়, এবং নির্বাচনকে ঘিরে যদি অনিশ্চয়তা দূর করা যায়, আমার মনে হয় যে নির্বাচন হলে পরে মানুষ যাকে বেছে নেবে, কিন্তু দেশ বেঁচে যাবে, গণতন্ত্র বেঁচে যাবে, নির্বাচন হবে, এবং সেই নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে হবে। এই দাবিতেও যদি দুই দল ময়দানে নামে, তাহলে ইউনূস সরকারকে বাদ দিয়ে আরো একটি নতুন সরকারের অধীনেও নির্বাচন হতে পারে। এই দাবি একা বিএনপির পক্ষে আদায় করা কঠিন। তার কারণ, একদিকে তার দলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব। এই ক্ষমতার দ্বন্দ্ব যদি বন্ধ করতে হয়, তাহলে তাদের সামনে একটা প্রতিপক্ষকে হাজির করতে হবে। সেই প্রতিপক্ষটা হতে পারে আওয়ামী লীগ। বিএনপি নেতৃত্বের অনেকেই মনে করছেন যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা কখনো বলছেন না বটে, কিন্তু আওয়ামী লীগকে তারা রাজনৈতিক জমি ছাড়তে নারাজ। অনেক সময় লিখিত পড়িত সবকিছু হয় না, কিন্তু কৌশলে অনেক সময় অনেক কিছু রাজনীতিতেই সম্ভব। আমার মনে হয় যে বাংলাদেশের যে বাস্তবতা, যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তাতে এই দুই বেগমের কাছাকাছি আসা, রাজনীতির এই দুই বেগমের কাছাকাছি আসা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নইলে প্রথম বিপদ বাংলাদেশ থাকবে না, দ্বিতীয় বিপদ নির্বাচন অনিশ্চিত। ফলে আমার মনে হয় যে যারা নিজেদেরকে চিরশত্রু মনে করেন, একথা ঠিক যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে অতীতে যে সমস্ত ঘটনাবলী ঘটেছে, তাতে তাদের শীর্ষ নেতৃত্বের কাছাকাছি আসা একটা অসম্ভব বিষয় হয়তো, কিন্তু অসম্ভবকে সম্ভব করাই কিন্তু রাজনীতি। আমরা জানি গ্রেনেড হামলার মামলাতে তারেক রহমান থেকে শুরু করে বিএনপির নেতারা, তারা সকলেই ছাড় পেয়ে গিয়েছেন। আওয়ামী লীগের অভিযোগ যে ইউনূস সরকারের সঙ্গে বিএনপি বোঝাপড়া করে চলছে, আবার বিএনপির অভিযোগ যে 15 বছর ধরে তাদের নেতা মন্ত্রীদের জেলে বন্দি করে রাখা হয়েছিল, রাজনীতি করতে দেওয়া হয়নি, অনেককে দেশ থেকে চলে যেতে হয়েছিল, স্বয়ং তারেক জিয়া তার মধ্যে একজন। এই অভিযোগ, পাল্টা অভিযোগ দুই শিবিরের পক্ষেই আছে। কোনো অভিযোগই 100% মিথ্যে নয়, হয়তো 100% সত্যিও নয়, কিন্তু বাস্তব হচ্ছে যে এই মুহূর্তে যদি বাংলাদেশকে বাঁচাতে হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হয়, তাহলে এই যে দুই মূল
মানে রাজনৈতিক শক্তি এবং তাদের যে দুই স্তম্ভ শেখ হাসিনা এবং খালেদা জিয়া, তাদের মধ্যে প্রত্যক্ষ না হলেও পরোক্ষ বোঝাপড়া জরুরি। আমার ধারণা খালেদা জিয়া এখন অনেকটা সুস্থ এবং তিনি এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করবেন, এটা প্রত্যাশা করা যায়। শেখ হাসিনা ভারতে বসে অনেক কথা বলছেন, তাই নিয়ে মোহাম্মদ ইউনূস প্রবলভাবে তার রুষ্ট। তিনি ভারত সরকারকে বলছেন যে শেখ হাসিনাকে আটকান। হাসিনার ভাষণগুলো যদি আপনারা দেখেন, শোনেন, তাহলে একটা জিনিস কিন্তু স্পষ্ট যে তিনি বিএনপির ওপরে খুব বিরাট করে যে সুর চড়াচ্ছেন তা কিন্তু নয়। তিনি কখনো সখনো বলছেন যে বিএনপি জমানায় কিভাবে আওয়ামী লীগের উপর নিপীড়ন নির্যাতন হয়েছে, কখনো সখনো বিএনপির কোনো একটি বিরুদ্ধে কোনো একটি ঘটনার উল্লেখ করছেন, কিন্তু খালেদা জিয়ার নাম করে কোনো কথা বলছেন না। বিএনপিকে গোটা ভাষণের কয়েক সেকেন্ড কি কয়েক মিনিট বিএনপি সম্পর্কে হয়তো বলছেন। অনেকগুলি ভাষণ আছে যেখানে বিএনপির নামও তিনি উচ্চারণ করেননি। ফলে আমি জানি না যে শেখ হাসিনা এটা সচেতন ভাবে করছেন কিনা, কিন্তু একজন রাজনীতিবিদের ভাষণ থেকেই তো বোঝা যায় তিনি দলকে কি বলছেন। ফলে একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে যে হাসিনা অন্তত ভারতে বসে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে লড়াইটা চালাচ্ছেন, বিএনপিকে তিনি সরাসরি কিন্তু সেইভাবে টার্গেট করছেন না। তার বিবেচনায় কোনো রাজনীতির অঙ্ক আছে কিনা আমার কাছে এখনো পর্যন্ত জানা নেই, কিন্তু আমার মনে হয় যে এ পর্যন্ত শেখ হাসিনা ভারতে বসে যা 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 বলছেন তাতে বিএনপির বিরুদ্ধে তিনি যে একেবারে খুব কঠোর অবস্থান নিয়েছেন এই রকমটি নয়। স্বভাবতই খালেদা জিয়াকে অনেক বেশি ভাবতে হবে যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা, বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে রক্ষা করা। এই নিয়ে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ আছে যে বিএনপিও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, কিন্তু বাস্তব হচ্ছে যে বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অনেকেই আছেন এবং স্বয়ং প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি তো মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার ছিলেন। ফলে বিএনপির এই যে মুক্তিযুদ্ধপন্থী যে শক্তি, অনুগামী যে শক্তি, এই শক্তির অন্তত ভাবা দরকার যে আওয়ামী লীগ চিরশত্রু, কিন্তু রাষ্ট্র যে বিপদের মুখে পড়েছে, দেশ যে বিপদের মুখে পড়েছে, তাতে এই তথাকথিত চিরশত্রুর সঙ্গে কোনোভাবে কাছাকাছি আসা যায় কিনা। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।